আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমরা তো শেষের দিকে না? জি স্যার। আহ স্টপ ব্ল্যাক। ক্লাস ক্লাস করে কোনো উপকার হচ্ছে? জি স্যার, আলহামদুলিল্লাহ। ওকে। আজকে আমরা ন্যারেশন পড়বো। তো ন্যারেশনে ন্যারেশনের ক্ষেত্রে আমাদের মূলত যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয় আর কি। হ্যাঁ, তো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য আমাদের 5টা রুল ফলো করতে হয়। আই রিপিট, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য আমাদের 5টা রুল ফলো করতে হয়। এই 5টা রুল এইখানে দেওয়া আছে, আপনারা একটু পড়ে ফেলেন আধা মিনিট 40 সেকেন্ডে। এরপর আমি আমারটা ব্রিফ করছি। পড়া হয়েছে স্যার। ওকে। তো এখানে আমরা যে 5টা রুলের কথা বলেছি, এই 5টা রুল গুলো হচ্ছে ডিরেক্ট থেকে যখন আমরা ইনডিরেক্টে চেঞ্জ করব। প্রথমত, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে। এটা হচ্ছে একটা, রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ইনভার্টেড কমাটা পরিবর্তন হবে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে টু চেঞ্জ দ্য প্রোনাউন অফ রিপোর্টেড স্পিচ, এটাকে যদি আমরা আরেকটু ডিফাইন করি, সাবজেক্ট এন্ড অবজেক্ট দুইটাই। এরপরে যেটা আমাদের চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে যে ভার্ব। আরেকটু ক্লিয়ারলি বললে এটাকে টেন্সও বলা যায়। আর 5 নম্বর যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো আরেকবার দেখেন, এগুলো আপনাদের জানা জিনিস। আহ, এই 5টা জিনিস আমাদের মূলত চেঞ্জ করতে হবে। এখন আসেন আমরা একটা জিনিস দেখি।
এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, এই সেন্টেন্সটা ডিরেক্ট ন্যারেশনে দেওয়া আছে। তো কোনো একটা সেন্টেন্স ডিরেক্ট ন্যারেশনে দেওয়া আছে, সেটা আমরা কিভাবে বুঝি? সেটা বুঝি হচ্ছে ইনভার্টেড কমা দেখে। এখন এটাকে আমরা ইনডিরেক্ট করব। তো এই সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য আমার পরিবর্তন করতে হবে এই পাঁচটা জিনিস। এই পাঁচটা জিনিস আমরা যদি পরিবর্তন করি, তাহলে আমাদের একটা সেন্টেন্স ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হয়ে যাবে। এখন আসি, এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সে কয়টা ক্লজ আছে? দুইটা। স্যার দুইটা ক্লজ। দুইটা ক্লজ। একটা হচ্ছে রাজীব সেড টু মি, আরেকটা হচ্ছে আই শ্যাল গো টু দ্য পিকচার টুডে। আমরা সবাই এই যে সেড, এই ভার্বটার নাম জানি। এখানে যারা আছেন সবাই জানেন এই ভার্বটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। রাজীব হচ্ছে রিপোর্টিং সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, দ্যাট মিন্স রিপোর্টিং সাবজেক্ট। মি হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, দ্যাট মিন্স রিপোর্টিং অবজেক্ট। আবারও বলছি, রিপোর্টিং সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং অবজেক্ট। আর এই ক্লজটার নাম হচ্ছে রিপোর্টিং ক্লজ বা রিপোর্টিং স্পিচ। আবার আমার সাথে মেলান, রিপোর্টিং সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং অবজেক্ট, এবং এটা হচ্ছে পুরোটা হচ্ছে রিপোর্টিং ক্লজ বা স্পিচ। এটা হচ্ছে রিপোর্টেড সাবজেক্ট, এটা রিপোর্টেড ভার্ব, বাকিগুলো অবজেক্ট অ্যাডভার্ব যা থাকবে থাকুক, সবগুলাই রিপোর্টেড। আর এই পুরা ক্লজটা হচ্ছে রিপোর্টেড ক্লজ বা রিপোর্টেড স্পিচ। আমি যতটুকু কথা বলেছি এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। এখন এই ডিরেক্ট ন্যারেশনটাকে আমরা ইনডিরেক্ট করব। তো এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নেওয়ার জন্য আমার কয় ধরনের পরিবর্তন করতে হবে? 5 ধরনের। ভেরি গুড, 5 ধরনের। এই 5 ধরনের মধ্যে এই যে রিপোর্টিং স্পিচ, এখানে করতে হবে একটা পরিবর্তন, একটা। আর এই রিপোর্টেড স্পিচ, এখানে করতে হবে 4টা। এই রিপোর্টিং স্পিচের মধ্যে যে একটা পরিবর্তন, সেটা হবে এই রিপোর্টিং ভার্বটা। তো আমি আবার জিজ্ঞেস করছি, রিপোর্টিং স্পিচে কয়টা পরিবর্তন হবে? স্যার একটা। একটা। আর রিপোর্টেড স্পিচে? 4টা। চারটা।
রিপোর্টিং স্পিচে যে পরিবর্তনটা হবে সেটা কোথায় হবে? বাড়বে। ভেরি গুড। সো রিপোর্টিং স্পিচের পরিবর্তনটা হবে ভার্বে। এখন প্রশ্নটা হচ্ছে এই যে ভার্বের পরিবর্তনটা হবে সেটা কিসের বেসিসে হবে? রিপোর্টেড স্পিচের টেন্সের উপর ভিত্তি করে, রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর ভিত্তি করে। ভেরি গুড। রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর ভিত্তি করে। তার মানে এই যে ভার্বটা এটা পরিবর্তন হয়ে কি হবে সেটা ডিপেন্ড করবে এই সেন্টেন্সটার উপর। এতটুকু কি ওকে? জি স্যার। এখন আমাকে একটু করে বলেন সেন্টেন্সকে গঠনগতভাবে কয় ভাগে ভাগ করা যায়? স্যার 3 ভাগে। তাহলে 5 ভাগে কোনটা? স্যার অর্থভেদে। অর্থভেদে। আচ্ছা, গঠনগত 3 ভাবে, অর্থগত 5 ভাবে। তাহলে আমি আবার যদি জিজ্ঞেস করি অর্থগত ভাবে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। অর্থগত তো 3 ভাগে না স্যার? 3 ভাগে। অর্থগত 3 ভাবে। তাহলে গঠনগত কয় ভাবে? গঠনগত হচ্ছে 2 ভাগে স্যার। গঠন 3 ভাবে হবে, গঠন 3 ভাবে। আচ্ছা, তাহলে 5 প্রকার সেটা কি? অর্থগত ভাবে, কিভাবে? অর্থগত দিক থেকে 5 প্রকার। ব্যবহারগত ভাবে না? আচ্ছা, যাই হোক, বাংলায় তো বলতে পারতেছি না। সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বা ব্যবহারগত ভাবে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 5 ভাগে। 5 ভাগে। এই 5 ভাগগুলো কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ এন্ড এক্সক্লেমেটরি। ভেরি গুড। তো আমরা জানলাম যে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। এই 5 ভাগ হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এটা জানেন না কেউ নাই আশা করি। আবার জিজ্ঞেস করতেছি, এই যে গোলাপি কালারের মধ্যে সেইড টু একটা ভার্ব আছে, এই ভার্বটার নাম কি ছে? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা কি অনুসারে চেঞ্জ হবে? রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী। রিপোর্টের স্পিচে সেন্টেন্স অনুযায়ী। তো রিপোর্টেড স্পিচটা যদি অ্যাসার্টিভ হয়, রিপোর্টিং ভার্বটা যদি ডিরেক্ট নারেশনে সেইড থাকে, ইনডিরেক্টে কি বসবে? সেইড। সেইড। আর যদি সেইড টু থাকে তাহলে সেইড টু অথবা টোল্ড। সেইড টু অথবা টোল্ড। ওকে। কারো কি শিখতে হবে শুধু সেইড থাকলে টোল্ড বসানো যায় না কেন? এটা কি কারো শিখতে হবে বা জানতে হবে, এরকম কেউ আছেন? জি স্যার। আচ্ছা, তাহলে একটু করে বলি, দেখেন। সেন্টেন্সটা ঠিক আছে? স্যার অবজেক্ট নাই। অবজেক্টের দরকার কি? স্যার ঠিক আছে।
যে ভাই এটা শিখতে চাচ্ছিলেন নাকি, উনি কি কথা বলছেন? জি স্যার। ওকে, কি নাম, গুকটুক? স্যার মুরাদ। ওয়ালটন? ওয়ালটন স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, okay. তো ঠিক আছে, এখন আমি যদি বলি করিম সেইদ রহিম, এটা কি ঠিক আছে? জি স্যার। করিম সেট রহিম, জি স্যার। না, এইবার ঠিক নেই। স্যার করিম রহিমকে বললো। ঠিক নেই কেন, সেটাই হচ্ছে মূল বিষয়। জি স্যার। আপনি যদি সেইড ভার্বের পরে কোনো অবজেক্ট আনতে চান, কি বললাম, সেট ভার্বের পরে যদি কোনো অবজেক্ট আনতে চাই, সেই ক্ষেত্রে সেইড এর পরে আপনাকে অবশ্যই টু দিতে হবে। এটা কি প্রেপোজিশন হিসেবে টু ইউজ করব নাকি? হ্যাঁ, এতটুকু কি ওকে? জি স্যার, এতটুকু বুঝতে পেরেছি। আচ্ছা, একটু আগে যে সেন্টেন্সটা লিখেছিলাম ওটা আবার লিখছি, করিম সেইড, ঠিক আছে? জি স্যার। দুটো সেন্টেন্স ঠিক আছে। এখন দেখেন মজাটা কোথায়। তো করিম সেইড যদি ঠিক থাকে, করিম টোল্ড, এটাও ঠিক আছে। জি স্যার। ঠিক আছে। জি স্যার, করিম বললো, করিম টোল। আচ্ছা, ঠিক নেই কেন, কেন? ঠিক নেই? জি স্যার। কারণটা হচ্ছে টেল ভার্বের পরে অবশ্যই একটা অবজেক্ট লাগবে, অবজেক্ট ছাড়া আপনি টেল ভার্বকে ব্যবহার করতেই পারবেন না। বুঝতে পারছেন? ও স্যার, জি স্যার, বুঝতে পারছি। এই কারণে সেট টু থাকলে আমরা ইনডিরেক্টে সেট টু ও বসাতে পারি অথবা টোল্ড ও বসাতে পারি, কারণ পরে অবজেক্ট আছে। আছে। এতটুকু ক্লিয়ার, মানে জি ক্লিয়ার? স্যার। ওকে, তাহলে আমরা আবার দেখি, অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা যদি সেট থাকে, ইনডিরেক্ট নারেশনে গিয়ে সেট বসাবো, আর সেট টু থাকলে সেট টু ও বসাতে পারি, টোল্ড ও বসাতে পারি। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, সেট থাকুক বা সেট টু থাকুক, দুইটার পরিবর্তে আমরা আস্কড, ইনকোয়ার্ড অফ, ডিমান্ডেড অফ এগুলো বসাবো। অপটেটিভ সেন্টেন্সে সেট বা সেট টু এর পরিবর্তে প্রেড অথবা উইশড বসাবো। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেট বা সেট টু এর পরিবর্তে এক্সক্লেম উইথ জয়, সরো, ওয়ান্ডার যে কোনো কিছু বসাতে পারি। তাহলে চারটা দেখলাম, আরেকটা আছে ইম্পারেটিভ, ওটা আমরা পরে দেখবো। এতটুকু পর্যন্ত একটু পড়েন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে এর মধ্যে করেন। স্যার তাহলে হচ্ছে ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি স্যার আমি ওই রিপোর্টিং এটা যদি ওই স্পিচটাতে যদি আমি সেট টু ইউজ করি, তার মানে এরপরে আমাকে একটা ম্যান্ডেটরি অবজেক্ট রাখতে হবে। কোন সেন্টেন্সটার কথা বলছে? স্যার ওই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে স্যার ওই যে সেট অথবা সেট টু, হুম, যখন আমি সেট টুটা ইউজ করব তখন তারপরে একটা তখন ম্যান্ডেটরি অবশ্যই আমার অবজেক্ট অবজেক্ট। লাগবে। জি স্যার, জি স্যার, এটাই। কিন্তু আমি যদি স্যার সেট ইউজ করি তাহলে আমাকে অবজেক্ট না রাখলেও হবে। আপনি তো অবজেক্ট রাখতেই পারবেন না সেট ইউজ করলে। জি স্যার, ও স্যার, জি স্যার, আমি রাখতেই পারবো না। জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম।
ওকে, আশা করি কারো কোনো প্রশ্ন নাই। নাও আমরা কোন পরিবর্তনটা দেখলাম? সেট টু রিপোর্টিং ভার্ব। আবার বলতেছি, রিপোর্টিং স্পিচে কয়টা পরিবর্তন হবে? একটা সেটা কার? ভার্বের, রিপোর্টিং ভার্বের। হ্যাঁ, রিপোর্টিং ভার্বটা কি অনুযায়ী পরিবর্তন করব? ওই রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের বেসিসে। ভেরি গুড, এতটুকু ওকে। জি স্যার। রিপোর্টেড স্পিচে কয়টা পরিবর্তন? চারটা। তার মধ্যে প্রথমটা কোনটা হবে? স্যার ইনভার্টেড কমা উঠে যাবে। ইনভার্টেড কমা, প্রথমটা হচ্ছে ইনভার্টেড কমা। আহ, এই ইনভার্টেড কমাটা কি অনুসারে পরিবর্তন হবে? রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী। সেম জিনিস একদম। রিপোর্টিং ভার্বটা যেটা অনুসারে পরিবর্তন হয়েছিল, ইনভার্টেড কমাটাও ঠিক সেম অনুসারে পরিবর্তন হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সেই ক্ষেত্রে সেন্টেন্সটা যদি অ্যাসারেটিভ হয়, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি বসাবো? দ্যাট বসাবো। অপটেটিভ হলে কি বসাবো? দ্যাট দ্যাট এক্সক্লেমেটরি হলে কি বসাবো? দ্যাট বসাবো। তাহলে তিনটার মধ্যে দ্যাট কনফার্ম, একটা হচ্ছে অ্যাসারেটিভ, একটা হচ্ছে অপটেটিভ, একটা হচ্ছে এক্সক্লেমেটরি। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কয়ভাবে লিখতে পারি? দুইভাবে। এই কয়ভাবে লিখতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্স? আর ডব্লিউএস কোশ্চেন আর একটা হচ্ছে বি ভার্ব দ্বারা। বিভাগ না অক্সিলারি? বি ভার্ব বা ডু ভার্ব স্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো দিয়ে লিখতে পারি। আবার বলতেছি, জি ডু স্যার। ভার্ব নাকি অক্সিলারি ভার্ব? স্যার অক্সিলারি ভার্ব হবে। ভেরি গুড। যে কোনো অক্সিলারি ভার্ব দ্বারা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে পারি, অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েও আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে পারি, রাইট? জি স্যার। হ্যাঁ, গুকটুক ঘুমাতে উঠছে মনে হয়। আচ্ছা, যদি আমরা অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখি, তখন ইনভার্টেড কমা পরিবর্তে বসাবো বা হয়ে যায়। অক্সিলারি ভার্বের জন্য। আর যদি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে, সরি ওয়ার্ড দিয়ে লিখি, তখন ডাব্লিউএইচ যেটা আছে ওইটাই থাকবে। ওইটাই বসে যাবে। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, নাও কয়টা পরিবর্তন আমরা শিখলাম? দুইটা। দুইটা, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে ইনভার্টেড কমা। দুইটাই কার উপর ডিপেন্ডেন্ট? হচ্ছে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর। ভেরি গুড। এখন 3 নাম্বার পরিবর্তন, সেটা হচ্ছে রিপোর্টেড সাবজেক্ট। কে? রিপোর্টেড সাবজেক্ট। রিপোর্টেড সাবজেক্ট আমরা পরিবর্তন করব। এখন বলেন এটা কার বেসিস তাহলে পরিবর্তন করব? স্যার এটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে ওই রিপোর্টিং ভার্বের মানে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী, আর যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসন হয় তাহলে অবজেক্ট, মেবি অবজেক্টের অনুযায়ী হবে আর কি। As আমার per আইন। প্রশ্নটা ছিল, এই রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যে আমরা পরিবর্তন করব, এটা কার অনুসারে পরিবর্তন করব? এটা হচ্ছে রিপোর্টিং রিপোর্টিং স্পিচের উপরে। রিপোর্টিং স্পিচের অনুসারে পরিবর্তন, রাইট? রিপোর্টিং স্পিচ। এখন কিভাবে? সেটা হচ্ছে, কি লেখা আছে পড়েন একটু। ফার্স্ট পারসন
জি স্যার, মনে পড়ছে স্যার, বুঝতে পারছি এটা। আচ্ছা, আহ, তো এখন সিম্পলি একটা বিষয় এখানে আমরা দেখি, সেটা হচ্ছে সন। সন মানে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট নো চেঞ্জ, ঠিক আছে? জি স্যার। তো এটা যদি ফার্স্ট পারসন হয়, সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব। জি স্যার। এটা যদি সেকেন্ড পারসন হয়, অবজেক্ট অনুযায়ী হবে। অবজেক্ট অনুসারে পরিবর্তন করব। আর একটা জিনিস খেয়াল করেন, ফার্স্ট পারসন হলে কি অনুসারে, সাবজেক্ট অনুযায়ী। সেকেন্ড পারসন হলে কি অনুসারে। অবজেক্ট অনুযায়ী। আবার বলতেছি, ফার্স্ট পারসন, সাবজেক্ট। সেকেন্ড পারসন, অবজেক্ট। আর থার্ড পারসন। নো চেঞ্জ। নো চেঞ্জ। তো থার্ড পারসন নো চেঞ্জ কেন? জি স্যার, এটাই কোশ্চেন। প্রশ্ন করলাম আমি। স্যার আমরাই করতাম স্যার, আমিই করতাম স্যার, কিন্তু আপনি আচ্ছা, যদি অন্য কেউ পারেন তো আনসার দেন, নাহলে আমি আনসার দিব ওনার প্রশ্নে। কেউ পারে না। আবার বলতেছি, দেখেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা নিজ দায়িত্বে বুঝে ফেলেন কিনা দেখেন। ফার্স্ট পারসন হলে তাড়াতাড়ি বলবেন, ফার্স্ট পারসন হলে, সাবজেক্ট। সেকেন্ড পারসন হলে, অবজেক্ট। ফার্স্ট পারসন হলে, সাবজেক্ট। সেকেন্ড পারসন হলে, অবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট ছাড়া আর কিছু বাকি আছে? স্যার কিছুই নাই, বুঝতে পারছি স্যার। সো আমি আবার বলতেছি, থার্ড পারসন যদি থাকে, তো ফার্স্ট পারসন তো সাবজেক্ট কি নিয়ে ভাগছে, জি স্যার। সেকেন্ড পারসন অবজেক্ট কি নিয়ে ভাগছে, তো থার্ড পারসন আর কার সাথে যাবে, সে একা রয়ে গেছে, তাই নো চেঞ্জ। দ্যাটস দ্য ফ্যাক্ট। জি স্যার। যদিও বা ব্যাখ্যাটা এরকম না, অ্যাকচুয়াল ব্যাখ্যা, এটা জাস্ট আমরা বোঝার জন্য বললাম আর কি, ঠিক আছে? তাহলে কয়টা পরিবর্তন গেল? তিনটা স্যার। তিনটা। 4 নম্বর হচ্ছে টেন্সের পরিবর্তন। কিসের পরিবর্তন? টেন্সের। টেন্সের পরিবর্তন। এইবার দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, ইউ হ্যাভ টু বুঝতে হবে এই জায়গায়। টেন্সের পরিবর্তন কি অনুসারে হবে? রিপোর্টিং ভার্বের উপর। ভেরি গুড, রিপোর্টিং ভার্বের। একটা কথা মনে রাখবেন, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সেও হতে পারে, পাস্ট টেন্সেও হতে পারে, ফিউচার টেন্সেও হতে পারে। পারে না পারে না? পারে স্যার। পারে। যেমন রাজীব সেইস হতে পারে না, রাজীব সেইস টু মি। হতে পারে। অথবা রাজীব উইল সে টু মি। স্যার এরকম বাক্য পাইনি স্যার এখন পর্যন্ত। পার নাই, হতে পারে কিনা? স্যার হতে পারে, হতে পারে। তার মানে রাজীব সেইস টু মি হতে পারে, প্রেজেন্টও হতে পারে। রাজীব উইল সে টু মি, ফিউচারও হতে পারে। জি স্যার। তো রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়, কি বললাম? প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হয়। কোনটা? রিপোর্টিং ভার্বটা। তাহলে এখানে টেন্সের পরিবর্তন করতে হবে না। করতে হবে না মানে করা যাবে না। বোঝা গেছে? জি স্যার। কিন্তু যদি পাস্ট টেন্সে হয়, তখন এই শ্যাল গো যে ভার্বটা আছে, এই ভার্বটার পরিবর্তন করতে হবে। হবে। দ্যাট মিন্স এটার টেন্সের পরিবর্তন করতে হবে। তার মানে এটা টেন্সের পরিবর্তন কখন হবে? যখন এই রিপোর্টিং ভার্বটা আমার পাস্ট টেন্সে থাকবে। পাস্ট টেন্সে থাকবে। এতটুকু ক্লিয়ার? জি স্যার। এখন আসেন টেন্সের পরিবর্তনটা কিভাবে করব। যদি রিপোর্টিং ভার্বটা আমার পাস্ট টেন্সে থাকে, তখন আমি টেন্সের পরিবর্তনটা কিসের বেসিসে করব সেটা এখন আমরা একটু দেখব। টোটাল টেন্স কয়টা? 12টা। 12টা। প্রেজেন্ট 4টা, পাস্ট 4টা, ফিউচার 4টা। ওকে। জি স্যার। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পরিবর্তন করে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, আমি একটা জিনিস
দেখাই আপনাদেরকে, তাহলে আপনাদের আরেকটু সহজ হবে, জাস্ট বোঝার জন্য আর কি, মনে টনে থাকবে এরকম আর কি সেই। ধরেন এই মোটাটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এর পরেরটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট। কন্টিনিউয়াস, এর পরেরটা প্রেজেন্ট পারফেক্ট, এর পরেরটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অথবা অন্যভাবে যদি আমি দেখাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট আগে না পাস্ট আগে? প্রেজেন্টটাকে বেটা আগে না Past আগে। বর্তমান কাল আগে? আরে অতীত আগে নাকি বর্তমান আগে, সেটাই তো জিজ্ঞেস করলাম, এটা বুঝতেছে না মনে হয় কথাটা। গতকাল আগে ছিল নাকি আজকের দিনটা আগে? তার গতকাল আগে ছিল। তাহলে আমি বুঝাতে যাচ্ছি অতীত আগে না বর্তমান আগে? তার অতীত আগে। অতীত আগে। আমরা তো কথায় কথায় বলি আগের কথা মনে করে কি হবে। কষ্ট করে বক্কচক্কর কাজ করতেছে একটা জিনিস বোঝানোর জন্য। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে আসলে ভেজাল থাকে না। আচ্ছা, ধরেন এই সবুজটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে এর আগেরটা কি? তার ফার্স্ট ইনডিফিনিট। এর নীলটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এর আগেরটা ফার্স্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। আর এর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পরেরটা আগেরটা ফার্স্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। ঠিক সেম ভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এতটুকু বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে, বা প্রেজেন্ট ইনডেফিনিট বলবো না, যে কোনো টেন্সের ক্ষেত্রে আমরা এক টেন্স পিছনে যাব। কয় টেন্স পিছনে যাব? এক টেন্স। আচ্ছা, তো প্রেজেন্ট ইনডেফিনিট এর ক্ষেত্রে আমরা চলে যাব সরাসরি ফার্স্ট ইনডিফিনিটে। ফার্স্ট ইনডেফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ফার্স্ট কন্টিনিউয়াস। ঠিক সেম ভাবে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো নরমালি প্রেজেন্টে থাকলে সেটাকে আমরা সংশ্লিষ্ট পাস্ট টেন্সে বানাই দিব। এতটুকু ওকে? জি স্যার। এখন আসেন প্রেজেন্টে গেল, তাহলে পাস্ট থাকলে কি হবে? পাস্ট ইনডিফিনিট থাকলে সেটাকে আমরা পাস্ট পারফেক্টে নিয়ে আসবো, এক টেন্স পিছনে আনলাম আর কি, ঠিক আছে? জি স্যার। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এতটুকু বোঝা গেছে? জি স্যার। এখন দেখেন পাস্ট পারফেক্টের কি আর যাওয়ার কোনো জায়গা আছে? না স্যার। ঠিক সেম ভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেরও যাওয়ার কোনো জায়গা নাই। এই কারণে এই দুইটা থাকলে কোনো চেঞ্জ হবে না। এতটুকু ওকে? জি স্যার, থিওরিটা ভালো ছিল, অসাধারণ। হ্যাঁ, তো না অসাধারণ না, একদম জাস্ট মনে রাখার জন্য আর কি। সো প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে আমরা জাস্ট দুইটা টেন্সকে পরিবর্তন করবো, আর বাকি দুইটা পরিবর্তন হবে না, কারণ তাদের পিছনে যাওয়ার আসলে কোনো জায়গা নাই, তারা যেখানে দাঁড়িয়ে আছে ওখানেই দেয়াল। জি স্যার, এতটুকু আমরা okay? তো এতদিন মুখস্থ করে আসছি স্যার। প্রেজেন্ট প্রেজেন্ট থাকলে ফার্স্ট ফার্স্ট। আচ্ছা আচ্ছা, ওকে। তো প্রেজেন্ট আর পাস্ট গেল, এবার আসি ফিউচার।
না আপনারা আজকে ন্যারেশনের মধ্যে অনেক কিছু শিখবেন। আমি কনসেপ্ট ক্লিয়ার করতেছি এখানে, আপনাদেরকে আমি ন্যারেশন শেখানোর কিছু নেই। আমি তো এখনো মাত্র কথাবার্তা গুলো বলতেছি, যখন আমি এক্সাম্পলে যাব তখন অনেক কিছু আপনারা খুঁটিনাটি জানতে পারবে। এগুলো হচ্ছে কনসেপচুয়াল কথাবার্তা। ওকে, তো এবার আসি, প্রেজেন্টও গেল, পাস্টও গেল, ফিউচারে কয়টা টেন্স আছে? 4টা স্যার। একটা না চারটা? 4টা স্যার। চারটা। তো প্রত্যেকটা টেন্সে কি শেল বা উইল নাই? আছে স্যার। আছে। তো প্রত্যেকটা টেন্সে শেল বা উইল আছে, এই কারণে জাস্ট আমরা শেলটাকে উড বানাই দিব, উইলটাকেও উড বানাই দিব। ওকে, একদম সহজ। তো মুখস্থ তো করে ফেললেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, উইলটাকে আমরা উড বানাইলাম, শেলকে কেন উড বানালাম, শুড না বানাই? সেল তো স্যার শুট হওয়ার কথা। হ্যাঁ, আমার তো প্রশ্ন ওই জায়গায়, শেল তো শুড হওয়ার কথা, উড কেন হলো? জি স্যার, শুট কেন স্যার, উড কেন হলো স্যার? স্যার এখানে শুড বসালে কি অর্থ চেঞ্জ হয়ে যাবে? আমি কিন্তু শিখাইছি, স্যার মরালসের আলোচনায় ছিল। আমি কিন্তু শিখাইছি কেন। এখন আপনারা আমাকে বলতে হবে কেন শেলের পরিবর্তে শুড না বসে উড বসবে। স্যার শুট তো বসে উচিত অর্থে, তাই না? হ্যাঁ, তো এখানে তো এটা তো উচিত অর্থ বোঝাচ্ছে না, ওই জন্য শুট না বসে বসাবো। নট অ্যাকসেপ্টেড। এখন ঠান্ডা বেশি পড়তেছে মনে হয়। আচ্ছা, আমি কি আপনাদেরকে মোডালস পড়াই নাই? জি স্যার, পড়ানো হয়েছে স্যার। তো আমি ওখানে আপনাদেরকে একটা জিনিস শিখাইছিলাম, মোডালস এর প্রেজেন্ট পাস্ট বলে কোনো কিছু হয় না, হয়? জি স্যার। আচ্ছা, বলছেন। এবং সাথে এটাও বলছিলাম, ফিউচার ইনডিফিনিট টেন্সে যে শেল বা উইল ব্যবহার হয়, সেই শেল আর উইলের সাথে মোডালস এর উইলের বা শেলের পার্থক্য আছে। দুইটা দেখতে একই হইলেও ব্যবহার ডিফারেন্ট, এই কথাটাও আমি বলছিলাম। এবং তখন এটাও বলছিলাম আমি, উইলের পাস্ট ফর্মও উড, শেলের পাস্ট ফর্মও উড। এগুলো আমি মোডালস এর ক্লাসে বলছিলাম। তো আপনারা ছোটবেলা থেকে কিন্তু শিখে আসছেন, শেল থাকলে উড বসবে। ন্যারেশনে শিখছেন না, শুট শিখছেন না উড শিখছেন? ছোটবেলা থেকে যে ন্যারেশন পড়ছেন, এই ন্যারেশনে শেল থাকলে উড বসবে না শুট বসবে, কোনটা শিখছেন? শুট শিখছি স্যার। উড শিখছেন। তো আমি যখন মোডালস পড়ানোর সময় বলছিলাম শেলের পাস্ট ফর্ম উড, তখন যদি আপনাদের মনে একটু খটকা লেগে থাকে, এই ন্যারেশনে এসে সেটা প্রমাণিত। ইয়েস অর নো? জি স্যার। বোঝাতে পারছি আমি? জি স্যার, মডেলসের ক্লাসটা স্যার আমার করা হয় নাই তো। ওকে, না এমনি শেলের পাস্ট ফর্ম তাইলে কি? স্যার এমনিতে তো শুটই হওয়ার কথা, কিন্তু আবার এখন তো আবার উড। মাইন্ড দিতে হচ্ছে, শেলের পাস্ট ফর্ম কি? স্যার উড। উড। শুট হচ্ছে মোডালস, শুট কোন শেলের পাস্ট ফর্ম না, মনে থাকবে। জি স্যার। আচ্ছা, গেল। এগুলো আপনাদেরকে এমনি পড়ে বলে, আমি জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করতেছি। কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে আপনাদের অনেক কিছু শেখার আছে আর কি। যাই হোক, নইলে ন্যারেশন শেখানোর জন্য আপনাদেরকে আমার খায়দায় কোনো কাম করে না যে আপনাদেরকে আমি ন্যারেশন শিখাবো। এবার আসেন, কয়টা পরিবর্তন শিখলাম? 4টা স্যার। চারটা। 5 নাম্বার পরিবর্তন হচ্ছে কার? অ্যাডভার্বের।
অ্যাডভার্বে। অ্যাডভার্বের পরিবর্তন, অ্যাডভার্ব যদি থাকে তাহলে হবে, না থাকলে হবে না। হবে না। এটা তো সহজ, তাই না? জি স্যার। এই অ্যাডভার্বটা এখন কিভাবে পরিবর্তন করবেন ভাই? এই জায়গায় আমি অপারক, এখানে একটা বক্স মক্স কি কি জানি আছে, এগুলো একটু মুখস্থ করে ফেলিয়েন। এটা থাকলে ওইটা হবে, এটা থাকলে ওইটা হবে, ঠিক আছে? জি স্যার, এগুলো মুখস্থ আছে। ভেরি গুড। আচ্ছা, এখন আসেন আমরা আহ, একটু ন্যারেশন দেখার চেষ্টা করি। আপনাদের উপর ছেড়ে দিব, কিন্তু দেখি আপনাদের কি অবস্থা না অবস্থা একটু দেখি। দেখি, বলেন কি হবে। Karim told Nahar that he had played cricket. তাহলে এটার আনসার যদি আমরা দেখি, করিম told বা said to Nahar that he had played cricket. তো said to এর পরিবর্তে আমরা told অথবা said to বসাতে পারছি, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, তাই না? Yes, sir. ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট বসাতে পারছি, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, তাই না? এরপরে আই হচ্ছে সাবজেক্ট, ফার্স্ট পারসন, করিম হচ্ছে ছেলে, তাই আইটা করিম অনুসারে পরিবর্তন হয়ে হি হয়েছে। এখন এই যে প্লেড, এটা টেন্সের পরিবর্তন হবে কিনা সেটা আমরা দেখব হচ্ছে এটার উপর। এখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাই এটার এখন আমরা টেন্সে পরিবর্তন করব। সো পাস্ট ইনডিফিনিট থাকলে পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট। আর এখানে কোনো অ্যাডভার্ব নাই, তাই এখানে আর কোনো পরিবর্তন হয় নাই। এটা বোঝেন নাই কেউ আছেন? ওকে, তো পরেরটা। Karim told Nahar that he had been playing cricket. So Karim told Nahar that he had been playing cricket. So past continuous পরিবর্তন হয়ে past perfect continuous. Very good. তারপরটা Karim told Nahar that he had played cricket. ভেরি গুড। কারো কোনো অবজেকশন থাকলে বলতে পারবেন। আহ, এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তার যাওয়ার কোনো জায়গা নাই, তাই সে পরিবর্তন হয়নি। এর পরেরটা, Karim said to Nahar that he had been playing He cricket. had been playing cricket. ভেরি গুড। পারফেক্ট কন্টিনিউয়াস, যাওয়ার কোনো জায়গা নাই, তাই এটা। এরপরে আসেন, করিম said to Nahar, did you go? Karim asked Nahar if he had gone. Karim asked Nahar if he had gone. এখন একটু ভালো করে আমরা দেখ। ও, আমার অফিসে পিএম দিয়ে গেছে। চার্জার না, চার্জার রেখে এসেছি অফিসে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সো যেটা বলছিলাম, করিম said to Nahar, did you go? করিম asked অথবা inquired of Nahar if she had gone. এখানে দেখেন, এই যে said to, এটার পরিবর্তে আমরা asked অথবা inquired of
ব্যবহার করেছি। কেন? Reported speech এটা interrogative ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। ভেরি গুড। ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি? If স্যার ইফ ইউজ করেছি। কেন? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে তাই। এতটুকু ওকে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আবার দাঁড়াও, ভাইয়াদেরকে পড়াচ্ছি, wait করো। আচ্ছা দেখেন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এটা আমরা অবজেক্ট অনুসারে পরিবর্তন করে শি করে ফেলছি। অবজেক্ট হচ্ছে নাহার, মেয়ে, তাই আমরা শি করছি। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে এটা কোন সেন্টেন্স ছিল? ডিড ইউ গো? Past দ্য ফার্স্ট ইনডিফিনিট টেন্স না, সেন্টেন্স। স্যার ইন্টারোগেটিভ 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 আর এটা কোন সেন্টেন্স? এটা তো অ্যাসার্টিভ হয়ে গেল। হয়ে গেল তো জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করছি এটা কোন সেন্টেন্স? assertive. অ্যাসার্টিভ। তো আপনি ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট করছেন, আপনাকে কি একবারও বলছিলাম যে ইনডিরেক্ট মানে ইন্টারোগেটিভটাকে পরিবর্তন করে অ্যাসার্টিভ করতে হবে? না স্যার। বলেন কেন বলছেন আপনারা সেটা না, আমাকে একটা সুন্দর ব্যাখ্যা দিবেন, নাহলে আজকে ক্লাস এখানেই শেষ। আপনারা এখানে আমি ছাড়া আরো 22 জন আছেন, 22 জনে মিলে ডিসাইড নেন যে কে বলবেন, কয়বার বলবেন, সমস্যা নাই, আমাকে শুধু এটা এনশিওর করেন ইন্টারোগেটিভকে আপনারা কেন অ্যাসার্টিভ করছেন। স্যার এটা সাবঅর্ডিনেট ক্লজ, এই জন্য অ্যাসার্টিভ হবে। ভেরি গুড। কে বলছে এটা? আর ওয়ালটন কোম্পানি। ওয়ালটন কোম্পানি। ভেরি গুড। আমি আপনাদেরকে এমবেডেড কোশ্চেন পড়ানোর সময় একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ সবসময় কোন সেন্টেন্সের স্ট্রাকচারে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। ভেরি গুড। সো ইফ হচ্ছে ক্লজ মার্কার, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তাই এটা হচ্ছে এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে হবে। মনে থাকবে? জি স্যার। সো এই ইনডিরেক্ট নারেশনে সবসময় সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাই সবসময় সেগুলো কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, মশাই বিরক্ত করতেছে। এটা বলেন তাহলে। Karim asked if they had eaten. Karim asked if they had eaten. Very good. তারপরটা? Karim asked me if I was going. Karim asked if I was going. Very good. Then তারপরটা? Karim asked Nahar what she wanted. What she wanted. Present indefinite পরিবর্তন হয়ে Past past indefinite. তারপরটা? Karim asked where she had lived. Karim asked where she had lived. Very good. The next one. Karim asked Nahar how she had done it. ভেরি গুড। এটা গেল আমার অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ। এবার আসি হচ্ছে আমরা অপটেটিভে যাই। বলুন তো।
অপটেটিভ এর ক্ষেত্রে কি হয়? তার উইস্ট প্রেড বা উইশ, প্রেড বা Praise the উইশ। wished. এই যে এখানেও লেখা আছে, দেখতে পারবেন। তাহলে বলেন কি হবে? father wished that Allah might bless আল্লাহ, me. আমি তো আল্লাহকে বুঝতে পারছি না। God হবে, God might bless me. গড মাইট ব্লেস মি। এবার একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আমি চাইলে মিটা লিখতে পারতাম না? এখানে একটা মি ছিল না? স্যার ছিল ফাদার স্যার। প্রেড, মি ছিল না একটা? এই মিটা রিডান্ডেন্সি এড়ানোর জন্য একবার লিখছে এখানে, লিখলেও কোনো সমস্যা নাই। ফাদার প্রেড মি দ্যাট গড মাইট ব্লেস মি, কোনো সমস্যা নাই। এখন দেখেন, এখানে মেয়েটা গডের আগে ছিল, কিন্তু যখন আমরা ইনডিরেক্ট করলাম মেয়েটা মাইট হইছে, কিন্তু সাবজেক্টের পরে চলে গেছে, তাই না? Yes, sir. কেন গেল? সাবঅর্ডিনেট ক্লজ সব সময় অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। সাবঅর্ডিনেট ক্লজ সবসময় অ্যাসার্টিভ, ভেরি গুড। তারপর Our son prayed that they might shine in light. আবার বলেন তো। Our son prayed to the peoples that they might shine in light. আরেকটু সহজ করে বা সুন্দর করে বলা যায়, দেখেন দুইভাবেই লিখছি। নিচেরটাতে একটু শব্দ কম। ওকে, জি স্যার। এটা গেল অপটেটিভ। এরপরে আমরা আসি এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরিতে আমরা একটু দেখি কি করা যায় না করা যায়। Oh my God, here are the answers for you, man. So বলেন কি হবে? The man exclaimed with wonder that the bird was very fine. The bird was very fine. So the man exclaimed with, এবার দেখেন এটাও আমি দুইভাবে করছি, দেখেন কোন দিকে শব্দ টব্দ কম একটু দেখেন ভালো করে। তারপরটা The man exclaimed with sorrow that the boy had been very poor. হ্যাঁ, had been very poor। দেখেন আহ, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ, তাহলে সেটা পাস্ট পারফেক্ট হবে। had been, ওয়াজটা বিন হইছে, অতিরিক্ত অক্সিলারি ভার্ব হ্যাড আসছে। ওকে নাকি ওকে না? ওকে স্যার। তাহলে আমাদের কয়টা গেল সেন্টেন্স? অ্যাসারেটিভ গেছে, ইন্টারোগেটিভ গেছে, অপটেটিভ গেছে, এক্সক্লেমেটরি আছে গেছে, বাকি আছে কি? কি বাকি আছে? ইম্পারেটিভ। এই ইম্পারেটিভটা থেকে পরীক্ষায় আসে, আহ, এবং এটা
একটু ডিফিকাল্ট, ডিফিকাল্ট না, টেকনিক্যাল বলা যায়, ডিফিকাল্ট না। তো ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের দুই ভাবে লিখা যায়। একটু খেয়াল করে দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দুই ভাবে লিখতে পারি। একটা হচ্ছে ভার্ব দিয়ে, যেমন ডু দ্য ওয়ার্ক, গো দেয়ার, প্লে ক্রিকেট, ভার্ব দিয়ে। আরেক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স আছে যেটা লেট দিয়ে লিখি, যেমন লেট হিম গো দেয়ার, লেট হিম ডু দ্য ওয়ার্ক, লেট হিম প্লে ক্রিকেট, আছে না নাই? আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কয় ভাবে করা যায়? স্যার দুই ভাবে। দুই ভাবে। যেটা আমরা ভার্ব দিয়ে করি, যেমন ডু দ্য ওয়ার্ক, গো দেয়ার, এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করে আপনারা রিকোয়েস্টেড অথবা অর্ডার লিখবেন। আর যেটা লেট দিয়ে লিখি সেক্ষেত্রে আপনারা রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করে করবেন হচ্ছে প্রপোজড অথবা সাজেস্ট। এরপরে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ডু দ্য ওয়ার্ক, প্লে ক্রিকেট, সেই ক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা বসাবো টু, অথবা নট টু লিখা আছে, মানে হচ্ছে পজিটিভ সেন্টেন্সে টু, নেগেটিভ সেন্টেন্সে নট টু। আর যদি লেট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে বসবে হচ্ছে দ্যাট। তার মানে দ্যাট কয় জায়গায় বসে দেখেন, অ্যাসার্টিভে দ্যাট, অপটেটিভে দ্যাট, এক্সক্লেমেটরিতে দ্যাট, ইম্পারেটিভের লেট এর ক্ষেত্রে দ্যাট, মানে 1 2 3 আর এদিকে অর্ধেক, 3.5টা হচ্ছে দ্যাট। এই হচ্ছে অবস্থা গেল। এখন আসেন আমরা কিছু এক্সাম্পল করি। আহ চলে গেল নাকি? ইম্পারেটিভ কিছু নাই, না থাকলে লিখলাম। এটা মনে হয় একটা ইম্পারেটিভ সেন্টেন্স দেখা যাচ্ছে। ওকে, এই যে দেখি এটা, ট্রাই ইট। He requested me to give him a glass of water. ভেরি গুড। হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। এখানে অতিরিক্ত একটা শব্দ অ্যাড করা হয়েছে, সেই শব্দটা নিয়ে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কাইন্ডলি, পোলাইটলি, জেন্টলি। যখন আমরা প্লিজ পাবো সেক্ষেত্রে আমরা পোলাইটলি, কাইন্ডলি, জেন্টলি এই ওয়ার্ডটা অ্যাড করবো। তো সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড, ইনভার্টেড কমার পরিবর্তে দেখেন টু বসছে, কারণ এটা শুরু হয়েছে ভার্ব দিয়ে, বাকিগুলো বসে গেছে। ভেরি গুড। তারপরটা He told me not to do the work. হি টোল্ড মি বলতে পারবেন, কোনো সমস্যা নাই। সে আমাকে আদেশ করেছে, নট টু ডু দ্য ওয়ার্ক, রিকোয়েস্টেড, অর্ডার এগুলো আমরা বসাই আর কি। হ্যাঁ, টোল্ডও বলা যাবে, সমস্যা নাই। সে আমাকে আদেশ করেছে, এখানে আমি অর্ডারটা ব্যবহার করেছি আপনাদেরকে বোঝানোর সুবিধাতে। সুবিধাটা কি? অর্ডার মানে আদেশ করা, নট মানে কি? না, না। তো আদেশ না করা মানে কি? নিষেধ করা। নিষেধ করা। সো নিষেধ করা ইংলিশ কি? Forbid. তো আপনি অর্ডারের জায়গায় যদি ফরবিড লিখেন তাহলে এখানে কি আর নটটা লিখার দরকার আছে? আচ্ছা। বাবারে, 6 মাস হয়েছে মাত্র, এই যে প্যা প্যা করতেছে। ওকে, সরি।
আচ্ছা, নাও কাম টু দ্য পয়েন্ট। আরেকটা মজার জিনিস আমি আপনাদেরকে শিখাই, সেটা হচ্ছে এটা একটু করে আগে দেখান, তারপরে শিখাবো। সো এটার আনসার কি? Sir, he proposed me that we should go out for a walk. He proposed me বা suggested to me that we should go out for a walk. এখন আমার প্রশ্ন হচ্ছে why there is a should? লেট দিয়ে শুরু হয়েছে এই জন্য। লেট দিয়ে শুরু হলে শুড বসে, তাই না? প্রস্তাব বোঝাচ্ছে স্যার এই জন্য। expectation. আরো ব্যাখ্যা দেন, এই ব্যাখ্যা মনোপুত হয় নাই। স্যার লেট আস থাকলে শুট দিয়ে করতে হবে, লেটের পরে যদি আস বাদ দিয়ে অন্য অবজেক্ট থাকে, হিম আর এগুলো থাকলে মাইট মে মাইট এরকম হয়। মানে আপু বলছে প্রস্তাব বোঝাচ্ছে, আপনারা বলছেন লেট আস থাকলে এরকম শুড মোড এগুলো বসে আর কি, তাই না? ওকে, কোনো সমস্যা নাই। আপনারা তাও আর একটু দেখেন, চিন্তা ভাবনা করেন আর কিছু আমাকে বলা যায় কিনা। স্যার লেট দিয়ে স্যার হচ্ছে প্রপোজ করা বোঝাচ্ছে। প্রপোজ করা বুঝাইলে আর কি শুড হয়। ওটা তো লিগাই আছে মনে হয়, প্রপোজ না? ভাইয়া আমার এখানে একটা জিনিস জিজ্ঞেস করা আছে। না, আমি আগে জিজ্ঞেস করছি আমার প্রশ্নের পরে। ভাইয়া এটা তো সম্ভবত এই যে সাবজাংটিভের একটা বিষয়, ওইখানে মেবি শুটটা ইউজ হয়। আর সাবজাংটিভের বিষয়, সাবজাংটিভের শুডটা ইউজ হয় না? ভাইয়া এই জিনিসটা হচ্ছে রেমন্ড মার্ফির বইতে পাইছিলাম আর কি, যে হুম, আমরা যে সাবজাংটিভ গুলো ইউজ করি ওইখানে সাবজাংটিভটা ইউজ না করে শুট ইউজ করা যায়। তাই না? সাবজাংটিভ খুলছি, দেখা যাচ্ছে চোখে? সাবজাংটিভ কি দেখা যাচ্ছে চোখে? জি স্যার দেখা কি যাচ্ছে। ভাইয়া? আচ্ছা, এই যে এখানে প্রপোজ সাজেস্ট আছে না নাই দেখেন, খুঁজে দেখেন। এই হলুদ করলাম, প্রপোজ আছে না? আচ্ছা স্যার। জি ভাইয়া, তার মানে এই ভার্ব গুলো, ডেটের আগের ভার্বটা যদি প্রপোজ অথবা সাজেস্ট বা লিস্টের একটা ভার্ব হয়, পরের ভার্বটা কি হবে? বেস ফর্ম হবে। এটা তো আমরা শিখছিলাম মনে হয়, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এখানে যদি আমরা দা পেশেন্ট শুড লুজ ওয়েট লিখি, এটা কি রাইট হবে না রং হবে? এটা রাইট তো ভাইয়া। এটা কি স্যার রুলস অনুযায়ী তো স্যার রং হবে। যোগেশ নাকি? এত অ্যাডভান্স ফলো দেখা তো ইতে ছাড়া আর কেউ করার কথা না। জন্যা, জি ভাইয়া, ও বুঝছি, হ্যাঁ তুই আর কত কোর্স করবি আমার কাছে? আচ্ছা, প্রথম বিষয় যে সাবজাংটিভের ক্ষেত্রে আমরা যদি এখানে শুড লিখি, এটা পরীক্ষায় যদি লিখি ভুল হবে। এতটুকু ওকে? জি স্যার। কেন ভুল হবে? কারণ
পরীক্ষায় যেটা আমাদেরকে নিয়ম পালন করতে হয় সেটা হচ্ছে সাবজাংটিভের জন্য, আর একটু সহজ ভাষায় যদি বলি, গ্রামারের স্ট্যান্ডার্ড দুইটা, একটা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড। সাবজাংটিভের জন্য আমাদেরকে ফলো করতে হয় আমেরিকান স্ট্যান্ডার্ড, যেখানে শুট নাই, কিন্তু ব্রিটিশ স্ট্যান্ডার্ডে আবার শুট আছে। তো সাবজাংটিভের ক্ষেত্রে আপনি যদি ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করেন আপনাকে কেটে দিবে। এতটুকু বোঝা গেছে? জি স্যার। ভাইয়া তাহলে সাবজাংটিভটা কি আমেরিকান গ্রামার? দাঁড়া, এই আমি কি বলছি একবার এটা আমেরিকান গ্রামার? বলছি সাবজাংটিভের ক্ষেত্রে আমেরিকান রুল ফলো হবে। দ্যাট মিনস এখানে যদি আমরা শুড লিখি তাহলে ভুল হবে। কিসের জন্য? পরীক্ষার জন্য। পরীক্ষার বাইরে যদি আমি শুড লিখি তাহলে কি রাইট না রং? রাইট। রাইট। কিন্তু পরীক্ষায় শুড লিখলে রং, কারণ আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করা হয় সাবজাংটিভের ক্ষেত্রে। তো আমেরিকান স্ট্যান্ডার্ডে শুডটা লেখা হয় না। এতটুকু ওকে কিনা? হ্যাঁ ভাইয়া। তাহলে এটাই গেল। তাহলে শুড কোন স্ট্যান্ডার্ডে লিখে, আমেরিকান না ব্রিটিশ? ব্রিটিশ। ব্রিটিশ। ন্যারেশনে ফলো করা হয় ব্রিটিশ স্ট্যান্ডার্ড, এই কারণে এখানে শুড দিতে হয়, না দিলে আবার ভুল হয়। বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে আমরা লেট থাকলে শুড দিব, এটা কি কথাটা কি মিলছে? না। মিলছে, কারণ লেট থাকলে শুড আসা উচিত। কোন গ্রামারে? ব্রিটিশ গ্রামারে। ব্রিটিশ। যদি আমরা আমেরিকান অনুযায়ী ন্যারেশন করি তাহলে এখানে আবার শুড দেওয়া যাবে না। ক্লিয়ার? এই ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার স্যার। ঠিক আছে, তাহলে আমাদের আজকে লেকচার এখানে শেষ। আমরা আরো দেখি 2টা ক্লাস নিব আপনাদের, আমি চিন্তা করতেছি। একটা রাইট ফর্ম অফ ভার্ব নিব, আর একটা হচ্ছে কিছু এক্সারসাইজ নিব। দেখা যাক, আগামী সপ্তাহে হয়তো বা একটা নিব, তারপরে সপ্তাহে একটা নিব। ভাইয়া জি বল এবার। আপনি সেন্টেন্স কমপ্লিশনের উপর মানে কোনো ক্লাস করান না? সেন্টেন্স কমপ্লিশনের উপরে আমি পড়াইছিলাম শুধুমাত্র পেট্রো বাংলার ব্যাচে, নিছি কিনা আমি জানি না। আমি একটা ব্যাচে নিছিলাম, কোন ব্যাচে সেটা মনে নাই ওখানে আমার। নেন নাই তো? না, তাহলে কোন একটা ব্যাচে জানি সেন্টেন্স কমপ্লিশন নিছি, সেন্টেন্স কমপ্লিশন আর কারেকশন নিছি, আর অন্য কোনো ব্যাচে নিই নাই, কারণ বিএবিএম প্রশ্ন করতে তো এসব বক্ক সকর পড়াগুলো আর লাগে না। সামনে দেখি আইবিএ যদি প্রশ্ন করে আবার, তাহলে পরবর্তী কোনো ব্যাচ গুলাতে নিব আর কি। ভাইয়া এমনি মানে সেন্টেন্স কমপ্লিশনে গ্রামারের যে কতগুলো মার্কেজ থাকে হুম। ওইগুলোর উপর একটা ক্লাস দেন না? তোর আর পড়তে হবে? পড়া কত আছে, তুই আমাকে পড়াইতে পারবি? স্যার 7 ভাইয়া, নম্বর সিটের কিন্তু স্যার ভিডিও এখনো স্যার পাইনি কি বলে 7 নম্বরের ভিডিও পাই নাই? ক্লাসে। হ্যাঁ স্যার, অন্য সবগুলো আছে, 8 আছে, বাট স্যার 7 নাই। 6 পরে স্যার 8 নম্বর ক্লাসের ভিডিও আছে। ব্যাচ নেম? স্যার কম্বাইন্ড ব্যাচ 7। ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা, আমি একটা লিংক দিছিলাম, লিংক পাওয়া গেছে? হ্যাঁ স্যার, ও লিঙ্ক পাওয়া গেছে স্যার। 6 নম্বরের আমি লেকচার পরে শিট আপলোড পর্যন্ত করে দিছি, ক্লাসগুলো আগে আছে। ছিল না, পরে আপলোড করে দিছি। ও আচ্ছা, ঠিক আছে। ভাইয়া না, পড়ালেখা করে না, এমনি কমপ্লেন দিতে আসছে। এই ভাইয়া স্যার খুঁজছি স্যার, 19টা ক্লাস পাইছি, কিন্তু স্যার 7টা স্যার পাইনি। আছে, আছে, দেখিয়েন, একটু দেখিয়েন আছে, নাহলে আমাকে মেসেজ দিয়ে নেবো, সমস্যা নেই। হ্যাঁ জি বল। স্যার। ভাইয়া আপনার ক্লাস শেষ? শেষ শেষ, আল্লাহ হাফেজ। না ভাইয়া আমাকে 5 মিনিট একটু সময় দিবেন, যদি সবাই চলে যায় তখন একটু কথা বলবো আর কি। আমি আগে রেকর্ড বন্ধ করি, পজ রেকর্ডিং, স্টপ রেকর্ড।